এখানে অনেকে আগে থেকে এসে সুইম করছে, তো আমাদের টাইমটা খুব একটা সুবিধার হয়নি মনে হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আজকে আমরা কুয়ালালামপুরে আমাদের লাস্ট ডে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু শপিং বের হবো, তারপরে বাদ বাকি জায়গা যেগুলো আমাদের দেখা বাকি সেগুলো ঘুরে তারপরে আমরা রাত্রে রওনা দেব। আজকে দিয়েছে ফ্রাইড রাইস, মুরগি ভুনা এবং পনির চাট। নারায়ণগঞ্জের মিতু আপুর কাছে আমরা 4টি স্কার্ফ কিনলাম, খুব ভালো লাগলো। মিতু আপু অনেক কম দামে রাখছে। মিতু আপু থ্যাংক ইউ। এই আমার দৈর থ্যাংক ইউ। না না না, এটা আমার পার্সোনাল। সুন্দর একটা ফুলের গাছ। কেটিএম কমিউটার ট্রেন স্টেশন, এখানে আমরা এসেছি। সেরামবান পর্যন্ত এখান থেকে যাব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পুত্রজায়া, কিন্তু যেহেতু পুরো ট্রেনটি পুত্রজায়ায় যাবে না, সুতরাং আমাদেরকে সেরামবানে গিয়ে নেমে আবার পুত্রজায়া যাওয়ার ব্যবস্থা নিতে হবে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া একটি অত্যন্ত সুন্দর এবং আধুনিক শহর। এটি পরিকল্পনা করে তৈরি করা হয়েছে এবং এর পেছনে রয়েছে একটি বিশেষ ইতিহাস ও প্রেক্ষাপট। 1980-এর দশকের শেষের দিকে মালয়েশিয়ার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু হয় এবং কুয়ালালামপুর শহরের জনসংখ্যা ও যানবাহনের চাপ খুব বেড়ে যায়। এই পরিস্থিতিতে তৎকালীন সরকার মাহাথির মোহাম্মদ একটি নতুন প্রশাসনিক রাজধানী গড়ে তোলার সিদ্ধান্ত করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল কুয়ালালামপুরের উপর থেকে চাপ কমানো এবং সরকারের প্রশাসনিক কার্যক্রমগুলোকে একটি সুপরিকল্পিত এবং আধুনিক স্থানে কেন্দ্রীভূত করা। পুত্রজায়া নামটি মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান পুত্রা আল হাজ এর সম্মানে রাখা হয়। 1995 সালে এর নির্মাণ শুরু হয় এবং 1999 সালে প্রথম সরকারি বিভাগগুলো এখানে স্থানান্তরিত হতে শুরু করে। এর ডিজাইন এবং পরিকল্পনায় প্রকৃতির সাথে আধুনিক স্থাপত্যের সমন্বয় ঘটানো হয়েছে। এখানে প্রচুর সবুজ স্থান, জলাধার এবং পরিকল্পিত কাঠামোগুলো রয়েছে। পুত্রজায়া বর্তমানে মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে যেসব স্থাপনা এবং আকর্ষণীয় স্পট রয়েছে সেটা হচ্ছে পেটদানা পুত্রা, এটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মালয়েশিয়া সরকারের প্রধান প্রশাসনিক ভবন।
এর স্থাপত্যশৈলী অত্যন্ত আকর্ষণীয়। এরপরে রয়েছে পুত্রা মসজিদ। গোলাপি গ্রানাইট পাথরে নির্মিত এই মসজিদটি পুত্রজায়ার অন্যতম প্রতীক। এটি পুত্রজায়া হ্রদের পাশে অবস্থিত এবং এর স্থাপত্যশৈলী মুগ্ধ করার মতো। সেরি ওয়াসান সেতু পুত্রজায়ার সবচেয়ে বিখ্যাত সেতুগুলোর মধ্যে একটি। এর আধুনিক নকশা রাতে আলোকসজ্জায় আরও সুন্দর দেখায়। এরপর পুত্রজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারও যথেষ্ট সুন্দর। এরপরে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, এটিও বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন এখানকার, এবং বিভিন্ন প্রজাতির গাছপালা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় এই বোটানিক্যাল গার্ডেনে। পুত্রজায়া হ্রদ এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল কৃত্রিম হ্রদ, যা শহরের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে বোটিং এবং অন্যান্য জলক্রীড়ারও ব্যবস্থা রয়েছে। সরকারি মন্ত্রণালয় এবং বিভাগসমূহ। মালয়েশিয়া সরকারের প্রায় সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগ পুত্রজায়ায় অবস্থিত। পার্ক এবং সবুজ স্থান। শহরে প্রচুর পার্ক, উদ্যান এবং সবুজ স্থান রয়েছে, যা শহরটিকে একটি শান্ত এবং মনোরম পরিবেশ দিয়েছে। পুত্রজায়া আধুনিক নগর পরিকল্পনা এবং পরিবেশ বান্ধব উন্নয়নের একটি চমৎকার উদাহরণ। এর সুপরিকল্পিত রাস্তাঘাট, আধুনিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয় একে মালয়েশিয়ার একটি অন্যতম সুন্দর ও গুরুত্বপূর্ণ শহরে পরিণত করেছে। চলে এসেছি পুত্রা মসজিদে। মালয়েশিয়ার পুত্রজায়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান হচ্ছে এই পুত্রা মস্ক। এর ঐতিহাসিক দিক এবং স্থাপত্য শৈলী এটিকে বিশ্বের অন্যতম সুন্দর মসজিদগুলোর একটিতে পরিণত করেছে। পুত্রা মসজিদের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় পুত্রা মসজিদটি মালয়েশিয়ার নতুন প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার প্রতীকী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। 1995 সালে পুত্রজায়া শহর নির্মাণের পরিকল্পনা শুরু হওয়ার পরে একটি কেন্দ্রীয় মসজিদ স্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করেন তখনকার সরকার শহরের ইসলামী পরিচয়কে তুলে ধরার জন্য। 1997 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1999 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুত্রা মসজিদের স্থাপত্য শৈলী সম্পর্কে যদি বলতে হয়, এর স্থাপত্য শৈলী ইসলামিক নকশা, ঐতিহ্যবাহী মালয়েশিয়ার উপাদান এবং আধুনিক স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ। এর প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে রং এবং উপকরণ। মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর গোলাপি রং, যা এর মূল ভবন, মিনার এবং গম্বুজগুলিতে ব্যবহৃত গোলাপি গ্রানাইট পাথরের কারণে হয়েছে। এটি দূর থেকে একটি শান্ত এবং আকর্ষণীয় রূপ ধারণ করে। প্রধান গম্বুজ। মসজিদটির প্রধান গম্বুজটি একটি বিশাল সোনালী গম্বুজ, যা এর স্থাপত্যের কেন্দ্রে অবস্থিত। এর নকশা মধ্যপ্রাচ্যের ইসলামী স্থাপত্য, বিশেষ করে পারস্য ও মোগল স্থাপত্য দ্বারা প্রভাবিত। মিনার। মসজিদটিতে একটি একক মিনার রয়েছে, যা 105 মিটার বা 343 ফুট উঁচু। এই মিনারটি 5টি স্তরে বিভক্ত, যা ইসলামের 5টি স্তম্ভ ইমান, সালাত, জাকাত, সাওম এবং হজকে প্রতীকীভাবে উপস্থাপন করে। মিনারের ডিজাইনটি ইরাকের বাগদাদের শেখ ওমর মসজিদের মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রার্থনা কক্ষ বা মেইন প্রেয়ার হল এটি অত্যন্ত প্রশস্ত এবং এখানে প্রায় 15,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। এর অভ্যন্তরীণ নকশা এবং অলঙ্করণ একটি পুরোপুরি ইসলামিক ক্যালিওগ্রাফি এবং জ্যামিতিক নকশার সমন্বয়ে গঠিত, যা এক প্রশান্তিময় পরিবেশ তৈরি করে। ছাদের উচ্চতা এবং বিশাল আয়তন এটিকে আরও মহিমান্বিত করে তোলে। সাহন। মসজিদের সামনে একটি বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে, কোর্টিয়ার বা সাহন নামে পরিচিত। এটি ইসলামিক স্থাপত্যের একটি ঐতিহ্যবাহী অংশ এবং এখানে অতিরিক্ত মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন বা অন্যান্য সামাজিক কার্যক্রমেও অংশ নিতে পারেন। এর চারপাশে সুন্দর খিলানযুক্ত করিডোর রয়েছে। জলাধার এবং প্রাকৃতিক পরিবেশ। মন্দিরটি পুত্রজায়া হ্রদের তীরে অবস্থিত হওয়ায় একটি সুন্দর ভিউ পেয়েছে। এর অবস্থান এটিকে একটি অসাধারণ প্রাকৃতিক পটভূমি দিচ্ছে। মসজিদ থেকে হ্রদের মনোরম পরিবেশ খুব সুন্দরভাবে অবলোকন করা যায় এবং হ্রদে মসজিদের প্রতিবিম্ব পড়ে এক অসাধারণ সৌন্দর্য তৈরি করে, যা পর্যটকদের জন্য এক ঐশ্বরিক অনুভূতি এনে দেয়। অন্যান্য সুবিধার কথা যদি বলতে হয়, মসজিদ কমপ্লেক্সে একটি সম্মেলন কক্ষ, শিক্ষা কক্ষ এবং একটি ক্যাফেটেরিয়াও রয়েছে।
পুত্রা মসজিদে যেসব বিদেশি অতিথিরা আগমন করে তারা সবাই একটি বিশেষ লাল ড্রেস পরিহিত অবস্থায় অভ্যন্তরে প্রবেশ করে। আপনারা আমাকেও দেখেছেন, আমরাও একটি বিশেষ লাল ড্রেস পরে ভিতরে ঢুকেছি যাতে মসজিদের পবিত্রতা অক্ষুণ্ণ Beautiful থাকে। pedestrian and the পুত্রা landscape are মসজিদ awesome. মালয়েশিয়ার আধুনিক স্থাপত্য এবং ইসলামিক ঐতিহ্যের এক অনন্য সুন্দর সমন্বয়। এটি শুধু একটি উপাসনালয়ই নয়, বরং পুত্রজায়ার একটি আইকনিক ল্যান্ডমার্ক এবং একটি জনপ্রিয় আকর্ষণও বটে। পুত্রজায়াতে রিভার ক্রুজেরও সুযোগ রয়েছে। নিচে ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, চাইলে ওইটাতে করেও ঘোরা যায়। পুত্রজায়া দেখা হয়ে গেছে। এখন আমরা পুত্রজায়ার ক্লিয়া এক্সপ্রেসের জন্য আবার অপেক্ষা করছি। এই এমআরটিতে ট্রাই করলাম, বাট এমআরটিতে ডিরেক্ট যায় না, আবার ট্রানজিট আছে। সো আমরা এখন কেএল সেন্টারের জন্য ওয়েট করতেছি, কেএল সেন্টারে যাওয়ার জন্য। তো ট্রেন আসলে পরে আমরা উঠবো। পালালো। ক্লিয়া ট্রানজিটে আমরা চলে এলাম আবার কেএল সেন্ট্রালে। এটাই হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে বড় হাব, যেখান থেকে সবখানে গাড়ি যায়। তো আমরা অনেকবার ভুল করেছি, তারপরে আমি এটা বুঝতে পেরেছি। জাতীয় মসজিদ, ন্যাশনাল মস্ক, মসজিদ নেগারা। জাতীয় মসজিদ মালয়েশিয়ার অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ মসজিদ, যা কুয়ালালামপুরে অবস্থিত। মালয়েশিয়ার জাতীয় মসজিদটি 1963 থেকে 1969 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি মালয়েশিয়ার স্বাধীনতা এবং জাতির অগ্রগতিকে প্রতীকীভাবে তুলে ধরে। মসজিদটি আধুনিক ইসলামিক স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ, যেখানে মার্জিত নকশা এবং প্রশস্ত স্থান রয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো ছাদ। মসজিদের ছাদটি একটি 13.13 তারকা আকৃতির নকশায় তৈরি, যা মালয়েশিয়ার 13টি রাজ্যকে প্রতীকীভাবে উপস্থাপন করে। এই ছাদটি প্রায় 500টি ছোট কংক্রিটের ছাতা দিয়ে গঠিত, যা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে ছায়া প্রদান করে এবং বৃষ্টির পানি সংগ্রহে সহায়তা করে। মিনার। মসজিদের মিনারটি 73 মিটার বা 240 ফুট উঁচু এবং একটি আকর্ষণীয় আধুনিক নকশায় তৈরি। এটি দূর থেকে সহজেই দৃশ্যমান হয়। ধারণ ক্ষমতা। মসজিদটিতে প্রায় 15,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এর বিশাল প্রাঙ্গণ এবং প্রার্থনার স্থান এটিকে দেশের অন্যতম বৃহত্তম উপাসনালয় হিসেবে পরিণত করেছে। বিশেষত্ব।
মসজিদটির নকশা মালয়েশিয়ার স্বাধীনতা পরবর্তী আধুনিকতার প্রতীক। এর চারপাশে সুন্দর বাগান এবং জলাধার রয়েছে, যা মসজিদ কমপ্লেক্সকে একটি শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ দিয়েছে। ন্যাশনাল এটি মস্ক, শুধু একটি উপাসনালয়ই নয়, বরং এটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন এবং মালয়েশিয়ার ধর্মনিরপেক্ষ পরিচয়ের প্রতীক। অমুসলিম পর্যটকদের জন্য এটি উন্মুক্ত, তবে দর্শনার্থীদেরকে নির্দিষ্ট পোশাক বিধি এবং মার্টিকা টাইম স্কয়ার, লেভেল মেনে চলতে হয়। নির্দিষ্ট সময়ে তারা অবশ্যই সুন্দরভাবে মসজিদুল সবকিছু ঘুরে জামেক, ঘুরে দেখতে পারে। জাবাতান, এই দুটি স্থাপনাই আগামা, মালয়েশিয়ার আধুনিকতা, ইসলাম, সমৃদ্ধ ওয়াইলাহা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে পার্সিক প্রতিফলিত টুয়ান, করে। ওয়েলকাম, সেলামত, দাতাং। প্রক্ষালনের জায়গা রয়েছে। রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। রেলওয়ে স্টেশন ভবনের ঠিক পাশেই একই স্থাপত্য শৈলীতে নির্মিত এটি আরেকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ভবন। এই ভবনটিও আর্থার বেনিসন হাফব্যাক দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এটি কুয়ালালামপুর রেলওয়ে স্টেশন ভবনের পরিপূরক হিসেবে তৈরি হয়েছিল। এটিও ইন্দো সার্সেনিক স্থাপত্যে বৈশিষ্ট্য ধারণ করে, যার মধ্যে রয়েছে মার্জিত খিলান, গম্বুজ এবং অলংকৃত নকশা। একসময় এটি মালয়েশিয়া রেলওয়ে কোম্পানির প্রশাসনিক দপ্তর হিসেবে কাজ করত, প্রশাসনিক সদর দপ্তর অ্যাকচুয়ালি। এটি দেশের রেলওয়ে ব্যবস্থার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমানেও এই ভবনটি একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে রয়েছে। এর স্থাপত্য শৈলী এটিকে দর্শনার্থীদের জন্য বেশ মনোরম পরিবেশে পরিণত করেছে। এটি মালয়েশিয়ার ঔপনিবেশিক অতীতের একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ শহরের বাতিগুলো এবং জ্বলে ওঠে। স্থাপত্য প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। কেএলসিসি পার্কের KLCC সিম্ফনি পার্কে ফাউন্টেন এসেছি শো। আমরা কুয়ালালামপুরের ফাউন্টেন শো দেখার জন্য। একটি অত্যন্ত জনপ্রিয় আকর্ষণ, বিশেষ করে রাতের বেলায়। এটি পেট্রোনাস টাওয়ারের ঠিক নিচে অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতার আয়োজন করে। সিসি পার্ক, কেএলসিসি পার্কের সিম্ফনি ফাউন্টেন নাইট শো সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে এই ফাউন্টেন শোটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে পানি, আলো এবং সঙ্গীতের চলে এসেছি সমন্বয়ে KLCC একটি পার্কে এবং এখানে শ্বাসরুদ্ধকর মোহনীয় শুরু হয়ে পরিবেশ গেছে তৈরি সেই করে। লাইটিং শো, ফোয়ারাগুলো মিউজিক্যাল লাইটিং শো। বিভিন্ন উচ্চতায় জল ছুড়ে রঙিন আলো দিয়ে আলোকিত হয় এবং এর সাথে বিভিন্ন ধরনের মিউজিক, গান বাজানো হয়, যা দর্শকদের মনোমুগ্ধ করে তোলে, মন্ত্রমুগ্ধ করে তোলে। এটি আসলে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে জলের দৃশ্য, নৃত্য দর্শকদেরকে মুগ্ধ করে। সময়সূচি: এই ফাউন্টেন শোটি সাধারণত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। দিনের বেলায়ও ফোয়ারাগুলো চালু থাকে, কিন্তু রাতের বেলায় আলোর খেলা এটিকে আরও জাদুকরী করে তোলে। তাই বেশিরভাগ মানুষ এই ফোয়ারার নাইট শো দেখতে রাতেই এই পেট্রোনাস টাওয়ারে হাজির হন। কেএলসিসি পার্কে প্রতিদিনই সন্ধ্যায় বলা চলে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সাধারণত শো শুরু হয় সন্ধ্যা 7:30 এবং প্রতি 15 থেকে 20 মিনিট পর পর পুনরাবৃত্তি হয়। শেষ হয় সাধারণত 10টা থেকে 11টা পর্যন্ত। শোটি বিনামূল্যে দেখা যায়, কোনো প্রবেশ মূল্য লাগে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে বসে বসে উপভোগ করতে পারবেন আরামে। পেট্রোনাস টাওয়ারের সামনের খোলা জায়গাটি বা কেএলসিসি পার্কের যে কোনো জায়গা থেকে এই শোটি ভালোভাবে উপভোগ করা যায়। অনেক পর্যটক সুরিয়া কেএলসিসি শপিং মলের বাইরের অংশে বা পার্কের ভেতরে বসে এই শো উপভোগ করেন। রাতের বেলায় ফাউন্টেন শো এর সাথে পেট্রোনাস টাওয়ারের আলোকিত দৃশ্য এক অসাধারণ পরিবেশ তৈরি করে, যা ফটোগ্রাফি এবং ভিডিও তোলার জন্য খুবই উপযুক্ত।
চলুন দেখে নিই এই পড়ার সত্যি কেমন। পেট্রোনাস টাওয়ার্স। পেট্রোনাস টাওয়ার্স মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি আইকনিক স্থাপনা এবং বিশ্বের অন্যতম যমজ উঁচু টাওয়ার। পেট্রোনাস টাওয়ার 1998 সালে সম্পন্ন হয়েছিল এবং 2004 সাল পর্যন্ত এটি বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। এই টাওয়ার দুটির উচ্চতা 450 মিটারেরও বেশি এবং প্রতিটিতে 88 তলা রয়েছে। টাওয়ার দুটির নকশা ইসলামিক স্থাপত্যশৈলী দ্বারা অনুপ্রাণিত, যা মালয়েশিয়ার ইসলামী ঐতিহ্যকে প্রতিফলিত করে। টাওয়ার দুটির চূড়োয় যে সুচালক চূড়া রয়েছে তা মালয়েশিয়ার সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসকে প্রতীকীভাবে তুলে ধরে। টাওয়ার দুটি 41তম এবং 42তম তলায় একটি স্কাই ব্রিজ রয়েছে, যা দুটি টাওয়ারকে সংযুক্ত করেছে। এই স্কাই ব্রিজ পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ এবং এখান থেকে কুয়ালালামপুরের শহরের মনোরম দৃশ্য খুব সুন্দরভাবে পর্যালোচনা করা যায়, দেখা যায় উপর থেকে। টাওয়ারগুলির নিচে রয়েছে সুরিয়া কেএলসিসি শপিং মল, যা বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং মলগুলোর মধ্যে একটি। এছাড়া এখানে কেএলসিসি পার্ক এবং পেট্রো সায়েন্স বিজ্ঞান কেন্দ্রও রয়েছে। দেখুন কি জমজমাট পরিবেশ, কি লাইভলি একটা অ্যাটমসফিয়ার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক, শ্রোতা, পর্যটক বৃন্দ এখানে এসে সমবেত হয়েছে। এ এক মজার মিলন মেলা, কেউ কাউকে চেনে না, কিন্তু সবাই একত্র হয়েছে একটা বিশেষ দৃশ্য অবলোকন করার জন্য। আমরাও খুব এনজয় করেছি পুরো সময়টা এখানে, বিশেষ করে যেহেতু এটা ছিল 2025 সালের একদম শুরুর দিন, সুতরাং একটা সুন্দর দৃশ্য দেখে আমরা আমাদের দিনটিকে জমজমাট করে তুললাম, মনে রাখার মতো অবিস্মরণীয় করে তুললাম। Interior of Surya KLCC. কি কেমন ঝকমকে দেখছো? এই মুহূর্তে 8:54 বাজে, আমাদের 11টার সময় বাস, তো আমাদের তাড়াতাড়ি খেয়ে হোটেল যেতে হবে এবং সেখান থেকে মালপত্র নিয়ে এসে বারজাই স্কোয়ারে বাসে উঠতে হবে। সো এর মধ্যে আবার বৃষ্টি নামছে, তো আমরা এই জায়গাটায় এসে বসছি, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া অর্ডারও দিয়েছি, নাসি গোরাং অ্যান্ড 2 পিস এগ। এনভায়রনমেন্টটা খুব সুন্দর, কিন্তু এখন আমাদের টেনশন লাগছে। So completely I
that you love me. ওয়াও, গ্রেট গ্রেট গ্রেট। কামে টাওয়ার থেকে এখন আমরা বিদায় নিয়ে বারজায়া টাইম স্কয়ার হোটেলে যাব। ওখানে আমাদের সিঙ্গাপুরে যাওয়ার গাড়ি আসবে, ওখানে আমাদেরকে পিক করে নিয়ে তারপর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের সিঙ্গাপুর গোয়িং বাস KKLL এখানে আসার কথা, LA হলিডেজ। তো আমরা চলে এসেছি বারজায়া টাইমস স্কয়ার স্টারবাক্সের সামনে। এই হলো বারজায়া হোটেল স্কয়ার, এটা বিশাল একটা হোটেল এবং নিচে হচ্ছে তিনটা ফ্লোর, মিক্সড ইউজ এবং পোডিয়াম, অনেক কিছু কমার্শিয়াল কমপ্লেক্স টাইপের। তুষার দেখতে গেছে যে কোথায় আমাদের বাসের লোকজন আছে কিনা। বাস আসলে পরে আমরা 11টার সময় বাসে উঠব। তো আমাদের সিঙ্গাপুর গোয়িং KKL ট্রাভেলের গাড়ি LA হলিডেজের চলে এসেছে। আমরা এখন গাড়িতে উঠছি 11টার সময়, আশা করি ভোরবেলায় পৌঁছে যাবো। গুলোতে ড্রাইভার থাকে নিচে আর সিট থাকে উপরে। হ্যাঁ, ব্যাগ ঢুকিয়ে রাখছে। যে আমাদের সিট এখানে 7-8, সুন্দর সিট এবং পুরা শীতাতপ নিয়ন্ত্রিত, সুন্দর আরামদায়ক সিট, আশা করি সমস্যা হবে না। এই বিল্ডিংয়ে আমরা পাসপোর্ট স্ক্যান করালাম অ্যান্ড দেন আবার বাসে উঠে যাচ্ছি। সব কিছু কমপ্লিট করে আবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। একে কোভেনে নামিয়ে দিয়ে গাড়ি চলে গেল। তো ভোর করে আমরা নামছি। এখন আমাদের খুঁজতে হবে সামথিং রাইট টু রিচ হোম। MRT স্টেশনে এসেছি, ভোর 5:30 বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। তো স্টেশনের প্যাসেঞ্জার সার্ভিস থেকে বললেন যে আপনারা আরও 10 মিনিট পরে আসেন, তখন টিকিট কাটায় হেল্প করব। সো উই আর ওয়েটিং। বহুত কষ্টে আমরা MRT টিকিটটা কাটতে পারলাম, কার্ড দিয়ে, এবং একটা MRT কার্ডও নিলাম। এখন আমরা এই পার্পল লাইনে করে পুঙ্গল যাব, এইদিকে আসবে আমাদের গাড়ি। সো উই আর জাস্ট ওয়েটিং। যে আমরা MRTতে ভ্রমণ করছি, পুঙ্গল যাচ্ছি। এবার আমরা MRT থেকে নেমে বাস স্ট্যান্ডে এসেছি। এটা হচ্ছে বাস ডিপো। এখান থেকে আমাদেরকে 382W বাসে 224A-তে যেতে হবে। উই আর ট্রাইং, লেটস সি। তো আমরা বাস পেয়ে গেছি, বাসে উঠেছি। এখন আমরা 224 ব্লকে যাব। ভুল করে ব্যাগ একটা রেখে চলে যাওয়ার জন্য আমাদেরকে বেশ হ্যারাসমেন্টের শিকার হতে হলো। 224-এ পৌঁছেও আবার আমরা ব্যাগ করে এখানে এসেছি। এসে দেখি যে পুলিশ এবং এখানকার লোকাল সিকিউরিটি আমাদের ব্যাগ নিয়ে তো সেই কাহিনী করে ফেলছে। এরপরে আমরা তাদেরকে বুঝালাম যে এটা আমাদের ব্যাগ এবং আমরা এক্সিস্টেড থাকার কারণে মিস্টেক করছি। তো অনেক কিছু বলার পরে বোনের ঠিকানা নিল, সব কিছু নিল, তারপরে তারা আমাদেরকে ছেড়ে দিল। নাও উই আর এগেইন ওয়েটিং ফর বাস। হোয়াট এ মিস্টেক। পর্যন্ত আমরা আসতে পারছি, কিন্তু এইটাই কি ব্লক কি না আমি শিওর না।
আমরা আসছি 10:149-এ, বাট লাগতেছে না এটা আমাদের সৌমিদের বাসা।